যেই বাড়ি থেকে 18 বছর আগে আমার মাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমি সেই বাড়িতেই আজ বউ হয়ে আসলাম। আমাকে বরণ করার জন্য আমার শ্বশুর শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে। আমি আর আমার স্বামী বিজয় আমার শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম করলাম। আমার শ্বশুর আমার মাথায় হাত দিয়ে বললেন, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই কথা বলে উনি অনেকগুলো টাকা আমার হাতে দিলেন। শাশুড়ি আমাকে বুকে টেনে নিয়ে বললেন, তোমার স্থান তো আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো মনে করব। এ কথা বলে উনি আমাকে ওনার বুকে জড়িয়ে নিলেন। কি ভাবছেন এরকম ফেরেস্তার মতো শ্বশুর শাশুড়ি পেয়ে আমি ধন্য হয়ে গেছি? দাঁড়ান, তাদের ভদ্র মুখোশের আড়ালের চেহারা একটু পরেই টের পাবেন। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল, যাও রাবেয়া, ওদেরকে ওদের রুমে নিয়ে যাও। এরপর আমার শাশুড়ি আমাকে আমাদের রুমে নিয়ে গেলেন। ফুল দিয়ে সাজানো একটা খাটে বসিয়ে দিলেন। এরপর উনি বললেন, বৌমা তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করি। এ কথা বলে উনি চলে গেলেন। আমার মায়ের মুখে শুনেছিলাম মা আর বাবা নাকি এই ঘরটাতেই থাকতো। এই ঘরের প্রতিটি দেয়ালে আমি মার ছবি দেখতে পাচ্ছি। আমার বাবা হলেন আমার শ্বশুরের ছোট ভাই। আজ থেকে 18 বছর আগে আমার বাবা ভালোবেসে আমার মাকেই বাড়িতে বউ করে এনেছিলেন। তখন আমার শ্বশুর আর শাশুড়ি ড্রয়িং রুমে বসেছিলেন। আমার বাবার সাথে মাকে দেখে আমার শ্বশুর বললেন, কিরে বাবু, তুই একে কাকে নিয়ে আসলি? আমার বাবা তখন বলেছিল, ভাইয়া আমি ওকে বিয়ে করে এনেছি। এরপর মাকে বলল, শোনো, ওরা আমার বড় ভাই আর ভাবি, তুমি ওদেরকে সালাম করো। আমার মা যখন ওদেরকে সালাম করতে গেল, তখন আমার শ্বশুর নাকি আমার মাকে অনেক ঝাড়ি দিছিল। উনি বলেছিল, অসম্ভব, রাস্তার একটা মেয়েকে আমি কখনোই আমার ছোট ভাইয়ের বউ হিসেবে মানতে পারবো না। তখন পাশে থাকা আমার শাশুড়ি আমার শ্বশুরকে বলেছিল, আচ্ছা শোনো, ওরা যেহেতু ভালোবেসে বিয়ে করেছে তাহলে তুমি তাদেরকে মেনে নাও। একথা শুনে আমার শ্বশুর মেনে নিয়েছে, কারণ আমার শ্বশুর সবসময় আমার শাশুড়ির কথায় উঠেন আর বসেন। উনি উনার কথা ছাড়া এক পাও নড়েন না। তারপর আমার মা আমার শ্বশুর শাশুড়িকে সালাম করে এই রুমে এসেছিল। এরপর আমার শ্বশুর আমার শাশুড়িকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে বললো, কি ব্যাপার, তুমি না আমাকে বলছিলে আমি যাতে আমার ছোট ভাইকে এত তাড়াতাড়ি বিয়ে না করাই, আর আজকে ও কি একটা রাস্তার মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো আর তাকে তুমি মেনে নিলে? আমার শাশুড়ি তখন শ্বশুরকে বলল, আরে হাদারাম, আমি কি তোমার মতো বুদ্ধি নিয়ে চলি নাকি? শোনো, বাবু যেহেতু তোমার ছোট ভাই, ও তোমার এই বাড়ির অর্ধেকের মালিক। শুধু এই বাড়ি কেন, তোমার যত সম্পত্তি আছে সবকিছুর অর্ধেকের মালিক কিন্তু ও। আমি তো ভেবেছিলাম ওকে কখনো বিয়েই করাবো না, ওকে তো তিলে তিলে মারবো। ওকে যদি আমরা একবারে মেরে ফেলি তাহলে তো দুজনে ফেসে যাব, আসামি হয়ে যাব। তার চেয়ে ভালো হইতো ওরে ধীরে ধীরে পয়জন খাওয়াইতাম খাবারের সাথে, তাহলে দেখতে যে সাপও মরতো আর লাঠিও ঠিক থাকতো। বোকারাম। এখন যেহেতু আমাদের অসম্মতিতে বিয়ে করছে আর ও এখন যদি ওর বিপক্ষে যাই আমরা, তাহলে ও সোজা কোর্টে গিয়ে আমাদের নামে মামলা করে দিবে, আর তোমার যত সম্পত্তি আছে সবকিছুর নামে মামলা করে দাবি টুকাবে। এর মধ্যে আমার বাবা মায়ের দাম্পত্য জীবনে 3 মাস চলে গেল। তখন আমার মা 1 মাসের গর্ভবতী ছিলেন। দুপুরের দিকে আমার শ্বশুর আর শাশুড়ি নাকি বাবা মার রুমে গেলেন, গিয়ে বললেন যে কি করো তোমরা? তখন আমার বাবা বলছিল যে তোমরা কেন কষ্ট করে আমার রুমে আসলা, আমাকে ডাকলে তো আমি নিজেই যেতাম। তখন আমার শ্বশুর কিছু বলতো তার আগে আমার শাশুড়ি বলে উঠল, তোমরা যেহেতু নতুন বিয়ে করেছো আর তাছাড়া তোমার বউ 1 মাসের গর্ভবতী, তাই তো তার বেশি নড়াচড়া করা ঠিক হবে না, এই জন্য তো তোমার ভাই আর আমি বাধ্য হয়ে তোমাদের রুমেই আসলাম। তখন আমার বাবা বলল, কি ব্যাপার ভাবি, কোনো সমস্যা হয়েছে কি? তখন আমার শাশুড়ি বলল, আগে তো আমরা 4 জন ছিলাম, আমি, তোমার ভাই বিজয় আর তুমি। এরপর তোমার বউ আসলো, 5 জন হলাম। এখন যদি আল্লাহ রহমত করে তাহলে আমরা কয়েকদিন পর 6 জন হয়ে যাব। কিছুদিন পরেই তোমার ঘরে ফুটফুটে একটা সন্তান আসবে, তখন তো সংসারে খরচ আরো বেড়ে যাবে। আমার বিজয়কে মানুষ করতে হবে, তোমার সন্তানকেও তো সুন্দরভাবে মানুষ করতে হবে, তাই না? তাই বলছিলাম কি, তুমি যদি বিদেশ গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করতে, তাহলে দেখতে তোমার সন্তান আর আমার সন্তানকে নিয়ে কোনো টেনশনই করতে হবে না। তাছাড়া আমার শ্বশুর মশাই তো মারা যাওয়ার সময় তোমাদের 2 ভাইয়ের জন্য এই বাড়িটা ছাড়া কিছুই রেখে যেতে পারেননি। তোমার ভাইয়াও তো হার্টের রোগী, চাইলে যে কোনো কাজ করতে পারে না। তখন আমার বাবা বলেছিল, আচ্ছা ভাবি, আমি না হয় বিদেশে গেলাম, কিন্তু এত টাকা কোথায় পাবো? তখন আমার শাশুড়ি বলেছিল, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ভাই, আমার কিছু জমানো টাকা আছে, আর দরকার পড়লে আমার গহনা যা আছে সব আমি তোমার হাতে তুলে দিব, তুমি তোমার সময় মতো আমাকে আবার গড়ে দিও। সেদিন আমার বাবার ভাই ভাবির মুখে এরকম মিষ্টি কথা শুনে তাদের পিছনে লুকানোর কথাগুলো বুঝতে পারেনি। তার অনিচ্ছা থাকা সত্ত্বেও মাকে এই অবস্থায় দেশে রেখে বিদেশে পাড়ি জমান। বিদেশ যাওয়ার সময় আমার বাবা আমার মাকে তার ভাবির হাতে দিয়ে বললেন, ভাবি আমি তোমাদের কথা মতো বিদেশে যাচ্ছি, আর যাওয়ার সময় আমি আমার আমানত তোমাদের হাতেই রেখে গেলাম, আমার স্ত্রী, আমার অনাগত সন্তানকে। তখন আমার বাবার ভাবি বললেন, এই নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না, তুমি শুধু বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করো, আমার সন্তান আর তোমার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দাও, এতটুকু। আর একটা কথা বলি, আমার স্বামী যে বিজয়, সে আমাদের বাড়িতে থাকতো না, সে ছোটবেলা থেকে তার নানা বাড়িতেই থাকতো, সেখানেই পড়াশোনা করতো। আমার মা তো এসব কোনো প্ল্যানই বুঝতে পারেনি,
বাবা বিদেশে যাওয়ার 4 মাস পর মা তখন 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। হঠাৎ একদিন উনি রাতের বেলা ঘুমিয়েছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে দেখেন আমার শ্বশুর শাশুড়ি চিৎকার করতেছে আর ফোনে ভিডিও করতেছে, পাশে একটা ছেলে শুয়ে আছে। আমার মা ঘাড় ফিরিয়ে পাশে দেখে ওই বাসার কাজের ছেলেটা তার পাশে শুয়ে আছে। মা তো তখন উঠে দাঁড়ালো। তখন আমার শাশুড়ি মাকে বলল, উঠে দাঁড়ানোর কি দরকার, তোমার স্বামীকে তুমি বিদেশে পাঠিয়ে দিয়ে এখন অন্য ছেলের সাথে শুয়ে আছো? মনে করেছো আমরা কিছু বুঝি না, আমরা অন্ধ? আমার ভাই মাত্র বিদেশে গেছে 4 মাস, এর মধ্যেই তুমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলা না? এই ভিডিও আমি তোমার স্বামীর কাছে পাঠিয়ে দিব, তারপর দেখবো ও এর কি বিচার করে। পাশ থেকে আমার শ্বশুর বলল, এক কাজ করো, তুমি ওর ফোনটা আগে কেড়ে নাও, না হলে আমার ভাইয়ের কাছে আবার ফোন দিয়ে মায়া কান্না করে ভাইয়ের মনটা আবার গলিয়ে ফেলবে। তখন আমার শাশুড়ি আমার মায়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিল, যাতে মা বাবার সাথে যোগাযোগ করতে না পারে। পরের দিন মা জায়নামাজে বসে কোরআন শরীফ পড়ছিল। এমন সময় আমার শ্বশুর শাশুড়ি গিয়ে একটা ডিভোর্স লেটার মার সামনে ছুঁড়ে দিয়ে বলে, কোরআন শরীফটা তোমার বাপের বাড়ি গিয়ে পড়ো, এই নাও, আমার দেবর তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে বিদেশ থেকে। এ কথা শুনে তো মার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন আমার শ্বশুর মাকে বলল, বিয়ে করার সময় বাবু নাকি তোমাকে 1 লক্ষ টাকা দেনমোহর লিখেছিল, যেটার 50,000 টাকা উসুল ছিল আর 50,000 টাকা বাকি ছিল। এই নাও 50,000 টাকা, আর আমার ঘর থেকে তাড়াতাড়ি বিদায় হও। মা তখন বললো, এসব কি বলছেন আপনারা? আমার স্বামী আমাকে কখনোই ডিভোর্স দিতে পারে না, আপনারা একটু ওর সাথে আমাকে কথা বলতে দেন। ওই সময় আমার শ্বশুর বলল, শোনো, আমার ভাই একদম সাফ সাফ বলে দিছে, তুমি যদি এই বাড়িতে এখনো থাকো আর ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে সে প্রবাস জীবনে আত্মহত্যা করবে, ওর লাশটাও কিন্তু আর দেশে আসবে না। এই কথা শুনে মা আর কিছু বলেনি। তখন আমার শ্বশুরের দেওয়া 50,000 টাকা আমার শ্বশুরকে ফেরত দিয়ে কোরআন শরীফটা নিয়ে শুধুমাত্র এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর বাবা যখন ফোনে মাকে পাচ্ছিল না, তখন আমার শ্বশুরকে ফোন দিয়ে বলল, কি ব্যাপার, তোমাদের বৌমা কোথায়? ওকে 2 দিন থেকে পাচ্ছি না, ওর ফোনটা বন্ধ কেন? আমার শ্বশুর তখন বলে, তুই যখন দেশে আসবি সব ঘটনা তোকে খুলে বলবো, তুই এখন যেখানে যেভাবে আসিস সেভাবে কাজ করতে থাক, টেনশন করিস না। একথা বলে আমার শ্বশুর লাইনটা কেটে দেয়। এদিকে বিদেশের মাটিতে তো বাবার টেনশনটা আরো বেড়ে গেল। বাবা ঠিকই বুঝতে পেরেছিল যে দেশে কিছু একটা ঘটেছে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দেশে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। একদিন বিকালবেলা উনি দেশে আসলেন। আমার বাবাকে বাড়িতে দেখে আমার শ্বশুর শাশুড়ি হঠাৎ করে চমকে উঠলেন। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন।